মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স। লক্ষণ কাকা, ও লক্ষণ কাকা, শুনে যাও, একটা বড় খবর আছে। কিরে রতন, সাত সকালে এমন পাগলের মতো ছুটছিস কেন? কি হলো কি? বাবা রাজি হয়েছে কাকা, বাবা রাজি। এবার আমিও তোমাদের সাথে শহরে যাচ্ছি। আরে বলিস কি রে? হ্যাঁ গো, পোনা মাছের ক্ষেপ নিয়ে যখন তোমার নৌকা ছাড়বে, আমিও যাব তোমাদের সাথে। মুকুন্দ শেষমেশ তোকে যাওয়ার হুকুম দিল? আমারও বিশ্বাস হচ্ছে না গো কাকা, আমি সত্যিই শহর দেখতে পাবো। এই কাল তো দেখলাম খুব রেগেছিল, তা হঠাৎ মত যে বদলালো বড়। কাল রাতে কত কেঁদেছি জানো? দিদির কথা তুলতেই বাবা তো প্রথমে খুব ক্ষেপে গেল, তারপর মার দিব্যি দিতেই কেমন যেন চুপ হয়ে গেল। শেষে বলল, যা গিয়ে দেখ কি আছে ওই রাক্ষসের শহরে। কাকা, আমি তোমায় কতদিন ধরে বলতাম না একবার আমায় নিয়ে চলো, এবার তো আর বাধা নেই, কি বলো? শহরে তো যাবি রতন, কিন্তু শহরটা কি ছোটবেলার রূপকথার গল্প রে? সেখানে ইট পাথরের জঙ্গল। ওই শহরে পোনা মাছ বেচে আমরা টাকা নিয়ে ফিরি ঠিকই, কিন্তু কতজন যে ওখানে গিয়ে নিজের প্রাণটা হারিয়ে ফেলে আসে, তার হিসেব কেউ কি রাখে দে? কেন কাকা, শহর কি খুব খারাপ জায়গা? সেই যে দিদি গেল, সবাই তো বলে দিদি ওখানেই আছে। দিদি কি সেখানে খুব কষ্টে আছে কাকা? হ্যাঁ, দিদির কথা আর তুলিস না রে রতন। ওই বড় শহরে এমন কিছু গলি আছে যেখানে একবার ঢুকলে ফেরবার পথ আর চেনা যায় না। সে জায়গা রাতের চেয়েও অন্ধকার রে। কিন্তু কাকা, দিদি তো অন্ধকারে খুব ভয় পেত গো। একটু অন্ধকার হলেই আমার হাত চেপে ধরতো। জানো কাকা, আমার মনে হয় দিদি ওই গলিগুলোতেই পথ হারিয়ে বসে আছে। আমি যদি একবার যেতে পারি, তবে ঠিক দিদিকে টেনে বের করে আনবো। বাবা কেন যে যেতে চায় না, কে জানে। হ্যাঁ, মুকুন্দ কেন যেতে চায় না সেটা বড় হলে বুঝবি রতন। এই মান সম্মানের ভয় বড় ভয় রে। ওইসব পাড়ার নাম মুখে নিলেও পাপ হয়। তুই শহর দেখবি, গঙ্গা দেখবি, বড় বড় কারখানা দেখবি, কিন্তু খবরদার অন্য কোথাও যাওয়ার চিন্তা করিস না। না 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 না, তুমি চিন্তা করো না কাকা, আমি তো শুধু শহর দেখতেই যাচ্ছি। আমি কোনো দুষ্টুমি করব না, কাউকে বিরক্তও করব না। নৌকোর এক কোণে চুপটি করে বসে থাকবো। তবে তাই হোক, আজ রাতেই নৌকা ছাড়বো, বুঝলি? সব গুছিয়ে নিস। হ্যাঁ কাকা, আমি চলি তবে এখন। আমি হারাবো না কাকা, আমি ঠিক জানি আমায় কোথায় যেতে হবে। তোমরা যখন হাটে পোনা মাছের হিসেব মেলাতে ব্যস্ত থাকবে, তখন আমি আমার ঠিক জায়গায় পৌঁছে যাব। দিদিকে আমি খুঁজে বের করবই করব। দিদি, দিদি গো। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনবেন প্রেমেন্দ্র মিত্রের গল্প মহানগর। শুরু হচ্ছে মহানগর। রতন যে মহানগরের দিকে যাচ্ছে, তাকে ওপর থেকে দেখলে মনে হয় যেন আকাশের নিচে পৃথিবীর বুকে একটা বড় ক্ষত বা ঘা ছড়িয়ে আছে। আবার সেই শহরেরই উঁচু উঁচু মিনার আর চূড়াগুলো আকাশের তারাদের দিকে এমনভাবে মাথা তুলে আছে, দেখে মনে হয় মানুষ যেন দু হাত তুলে ওপরওয়ালার কাছে প্রার্থনা করছে। মহানগরের মাঝখান দিয়ে একটা নদী বয়ে গেছে। নদীর দুপাশে কোথাও চাপ চাপ অন্ধকার জমাট বেঁধে আছে, একেবারে মানুষের মনের ভেতরকার গভীর অরণ্যের মতো। আবার কোনো কোনো জায়গা মানুষের বুদ্ধির মতোই আলোয় ঝলমল করছে একেবারে। সেই নদীর একটা সরু অংশ শহরের ভেতরে ঢুকে পড়েছে। সেই শান্ত আর অল্প জলের ওপর দিয়েই রতনদের নৌকাটা ভেসে চলেছে নড়ালের পোলের দিকে। সেখানে একটা পুরনো পোনা ঘাট আছে, যার পাশে রয়েছে একটা কদম গাছ। রতনদের নৌকায় প্রচুর জল,
আর সেই জলে কিলবিল করছে ছোট ছোট মাছের পোনা। এই মাছগুলোই ঘাটে নিয়ে গিয়ে মেপে মেপে বিক্রি করা হবে। সময়টা আষাঢ় মাসের ভোরবেলা। বৃষ্টি নেই, কিন্তু আকাশ ঘন মেঘে ঢাকা। সূর্য পূব আকাশে উঠলেও মেঘের জন্য তার দেখা পাওয়া যাচ্ছে না। এই আবছা আলোয় চারপাশের গরিব এলাকাগুলোকে আরও বেশি পুরনো আর ভাঙাচোরা দেখাচ্ছে। নদীর ঘাটে তখনও কেউ স্নান করতে আসেনি। ধানের গোলাগুলো সব খালি পড়ে আছে। আড়তের পাশে বাঁধা ছোট নৌকোগুলো একদম ফাঁকা। মাঝিরা নৌকোর ছাউনির ভেতর ঘুমোচ্ছে। শুধু নৌকোর হালের কাছে বসে আছে মুকুন্দ। আর তার পাশে কখন যে রতন চুপি চুপি গিয়ে বসেছে তা কেউ খেয়াল করেনি। তাদের নৌকোটা পুরনো ঘাট, শিবের মন্দির, ইটের ভাটা, চালের আড়ত আর বালি সুরকির স্তূপ সব কিছু পেরিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। রতনের মনে একটা ভয় কাজ করছে। সে ভাবছে, বাবা কি জেগে উঠে তাকে বকবে? হয়তো ধমক দিয়ে তাকে নৌকোর ভেতরে পাঠিয়ে দেবে। কিন্তু সামনেই তো তার সেই স্বপ্নের শহর। জলের উপর যখন শহরের আলো আর তারার ছায়া পড়ছে, তখন কি আর ভেতরে বসে থাকা যায়? এই দৃশ্য দেখার জন্য সে কত দিন ধরে অপেক্ষা করে আছে। রতন এক দৃষ্টে এই মায়াবী শহরটাকে দেখতে দেখতে খুব সাবধানে নিঃশ্বাস ফেলে, পাছে বাবা টের পেয়ে তাকে বকুনি দিয়ে ভেতরে পাঠিয়ে দেয়। তার কাউকে বিশ্বাস নেই। সে কেবল মনে মনে ভাবছে, আজ আকাশে একটাও তারা নেই, অথচ নদীর ওপর কত তারা। সব যেন জল ছুঁয়ে বসে আছে। ওই তো মনে হয় শহর এসে গেল। অন্ধকারে স্টিমার বা ওই কারখানার জেটিগুলো ঠিক চেনা যাচ্ছে না, কিন্তু কি সুন্দর ছোট ছোট আলোর ফোঁটাগুলো ভাসছে। এপার থেকে ওপার শুধু আলোরই খেলা। মেঘলা আকাশটা আজ বড্ড খালি। মনে হচ্ছে আকাশের সব তারা বুঝি আজ সত্যিই এই নদীর জলের ওপর নেমে এসেছে। রতন ভয়ে ভয়ে এসে বসেছে নিঃসাড়ে হালের কাছে। তাকে তো কেউ আনতেও চায়নি এখানে। সেই দিনটার কথাই আবার মনে পড়ল রতনের। ও বাবা, বাবা আমায় এবার তোমার সাথে নিয়ে চলো। আমি আর কোনোদিন কিচ্ছু আবদার করব না তোমার কাছে, শুধু এবারটি আমাকে শহর দেখতে নিয়ে চলো। ও বাবা, নিয়ে চলো না। ও খবরদার বাবা। রতন, একদম জেদ করবি না। আরে শহর কি তোর খেলার জায়গা? অতটুকু ছেলে অত দূরে নৌকো করে যাবি, সে কি মুখের কথা? পথে ঝড় আছে, তুফান আছে। আচ্ছা বলতো, সেখানে গিয়ে তুই করবিটা কি শুনি, বল? অনেকেই তো কলকাতায় যায়, আমিও যাব। আরে নৌকোয় অত পথ যাওয়া কি সোজা? চরের ওপর দিয়ে টেনে নিয়ে যেতে হবে। কোনোদিন হয়তো মাঝ নদীতে রাত কাটাতে হবে। সেই কষ্ট তুই সহ্য করতে পারবি? আর তাছাড়া শহরে আমার কত কাজ, তোর খেয়াল রাখবে কে? হ্যাঁ, আমি নৌকার এক কোণে চুপটি করে বসে থাকবো। সারাটা পথ আমি তোমার কোনো কাজে বাধা দেব না। যা বলবে তাই শুনবো বাবা, কিচ্ছুটি চাইবো না। শুধু একবার নিজের চোখে শহরটাকে দেখতে চাই বাবা। আহা, শহর দেখে কি হবে বলতো তোর? ইট কাঠের জঙ্গল ছাড়া আর তো কিছুই নেই ওখানে। তার চেয়ে আমাদের এই গ্রাম কত ভালো বলতো। এখানে খোলা মাঠ আছে, নদী আছে। শহরে তো নিঃশ্বাস ফেলার জায়গা পাবি না। শুনেছি ওখানের বাড়িগুলো নাকি মেঘ ছুঁয়ে থাকে বাবা। কত বড় বড় সব জাহাজ চলে, আকাশে নাকি রাতেও আলো জ্বলে। রূপকথার গল্পের চেয়েও নাকি অদ্ভুত সেই শহর। আমি শুধু একবার সেই রূপকথার শহরকে নিজের চোখে দেখবো বাবা। আমায় নিয়ে চলো না বাবা, নয়তো আমি ভাত খাবো না আজ থেকে। উফ, ঠিক আছে ঠিক আছে, চ। কিন্তু রতন, নৌকোয় পা রাখার আগেই বলে দিচ্ছি, খবরদার, পথে যদি তিল পরিমাণ দুষ্টুমি করেছিস বা আমাকে বিরক্ত করেছিস,
তবে কিন্তু মাঝপথেই তোকে নামিয়ে দিয়ে আসবো। রক্ষে পাবি না তখন। কি মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, থাকবে বাবা, সব মনে থাকবে। আমি একদম লক্ষ্মী হয়ে থাকবো, কাউকে বিরক্ত করব না, কাউকে কিছু জিজ্ঞেসও করব না। তুমি যা যা করতে বলবে তাই করব বাবা। আমি শুধু একবার তোমার সাথে যেতে চাই। এই মহানগরে রতনের আসার একটা গোপন কারণ তো আছেই, তবে সেই কথা এখন থাক। রতনকে কেউ আলাদা করে খেয়াল করছে না, আর দেখলেও কেউ তেমন একটা পাত্তা দিচ্ছে না, আর সেও একদম চুপচাপ এক জায়গায় বসে আছে। ধীরে ধীরে অন্ধকার কেটে রোদ ফুটে উঠল। নদীর রেখাটা এবার পরিষ্কার বোঝা যেতে লাগলো। প্রথমে চারপাশটা আবছা কুয়াশায় ঢাকা ছিল। মনে হচ্ছিল যেন কেউ মনের খেয়ালে ক্যানভাসের ওপর রঙের ছোপ দিয়ে রেখেছে। কোথাও রংটা একটু ঘন, কোথাও আবার হালকা, কিন্তু তখনও কোনো কিছুর নির্দিষ্ট চেহারা বোঝা যাচ্ছিল না। ঠিক যেন মহাকাশের ধোঁয়াটে কোনো জগৎ থেকে রতনের চোখের সামনেই কেউ একটা নতুন পৃথিবী তৈরি করে দিতে লাগলো। আকাশের গায়ে যা এতক্ষণ কালো একটা তুলির টানের মতো দেখতে লাগছিল, দেখতে দেখতে সেটাই এবার মস্ত বড় একটা জাহাজ হয়ে উঠল। জাহাজের জট পাকানো মাস্তুলগুলো মেঘলা আকাশের দিকে এমনভাবে উঠে আছে যেন এক একটা ছোটখাটো জঙ্গল, আর তার নোঙরের বিশাল শিকলগুলো প্রকাণ্ড অজগর সাপের মতো জলের নিচে নেমে গেছে। সেই রাক্ষসে জাহাজের তলা দিয়ে রতনদের নৌকোটা যখন ভয়ে ভয়ে যাচ্ছিল, তখন মনে হচ্ছিল ওটা যেন শোলার তৈরি একটা ছোট্ট খেলনা। নদীর অন্য ধারে এতক্ষণ যে ঘন কুয়াশা ছড়িয়েছিল, সেই কুয়াশাই এবার আস্তে আস্তে সরে গিয়ে জেটির চারপাশে ভিড় করে থাকা কতগুলো নৌকা হয়ে গেল। নদীর দুপারে কলকারখানার বিশাল সব শরীর জেগে উঠল। দুই তীরেই বড় বড় জাহাজের আশেপাশে ছোট ছোট মাছ ধরার ডিঙি, নৌকো, স্টিমার আর লঞ্চ এই সব গিজগিজ করছে। এটাই সেই মহানগর। ভয়ে বিস্ময়ে হাঁ হয়ে গিয়ে রতন এই প্রথমবার শহরের রূপ দেখে একেবারে থমকে গেল। ওদের নৌকাটা এবার একটা বাঁক নিয়ে নদীর একটা শাখার ভেতর ঢুকে পড়ে পুরনো একটা শহরতলির দিকে এগিয়ে চলল। এই পুরনো আর ভেঙে চুড়ে যাওয়া এলাকাটা দেখে রতনের মনে একটু ভরসা হলো। আসলে বড় নদীতে মহানগরের ওই ভয়ঙ্কর রূপ দেখে সে সত্যিই খুব ঘাবড়ে গিয়েছিল। নদীর পরের বাঁকটা ঘুরতেই নড়ালের পোল দেখা গেল। মুকুন্দ এবারে জোরে হাঁক দিয়ে নৌকার সবাইকে জাগিয়ে তুলল। ওরে ওঠ ওঠ, সব আলসেমি ঝেড়ে এবার ওঠ। বেলা কত হলো খেয়াল আছে? ওরে ও লক্ষণ, কানাই, এই বলাই, আরে তোল সবটা, শহর যে দোরগোড়ায় এসে গেল রে। ওঠ 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 ওঠ। রাতটা যেন চোখের পলকে কেটে গেল গো মুকুন্দদা, শরীরটা জুত দিচ্ছে না একদম। আর বলিস না, সারা রাত নৌকরেই দুলুনিতে কি আর ঘুম হয়? তবে হ্যাঁ, শহরের গুম গুম শব্দ এখন কানে আসছে বটে। অনেক হয়েছে অনেক হয়েছে, এবার কাজে হাত লাগা। ওই দেখ, পূব আকাশ কেমন ফর্সা হয়ে এলো। আর দেরি করলে ঘাটে জায়গা পাবি না। নে চ। আচ্ছা, ব্যস্ত হয়েও না মুকুন্দদা, এই আমি তো উঠেছি, আগে আমার কুনকেটা ঠিক করে নি। এই মাপযোগ ভুল হলে তো আবার ল্যাটা। চাল ডালের হিসেবটা আগে মিলিয়ে নিতে হবে তো। ওরে লক্ষণ, ওসব হিসেব পরে হবে খন, আগে নোঙরটা তোলার ব্যবস্থা কর। রতন, ওরে ওই রতন, ও ছেলেটা কি এখনো অঘরে ঘুমোচ্ছে নাকি রে? আরে না না মুকুন্দদা, রতন তো সেই কখন থেকে উঠে একদম মূর্তির মতো বসে আছে বাইরে। ওর চোখে কি আর ঘুম আছে? ওই তো দেখা যাচ্ছে, ধোঁয়া উঠছে আকাশে, কত বড় বড় চিমনি। কিরে রতন, খুব আনন্দ হচ্ছে শহর দেখে? এই তো আর একটুখানি, তারপরেই তোর ওই স্বপ্নের কলকাতা। হ্যাঁ হ্যাঁ বাবা, ভালো, খুব ভালো।
বড় অদ্ভুত এই শহরটা। ঠিক যেমনটা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি অন্ধকার, আবার অনেক বেশি আলো। বলো। আরে কি দেখছিস কি অত চোখ বড় বড় করে? অত অবাক হওয়ার কিছু নেই রে পাগলা। দুদিন থাকলেই দেখবি সব একঘেয়ে লাগছে। না লক্ষণ কাকা, আমি তো শুধু অবাক হতে আসিনি, আমার আসার যে অন্য আর একটা কারণ আছে। কি কি বললি? কিছু বললি নাকি রতন? কই না বাবা, কিছু না। ও, আমি ভাবলাম বুঝি। রতন মনের মধ্যে যে কথাটা এতদিন ধরে চেপে রেখেছিল, হঠাৎ মুখ ফসকে সেটা প্রায় বেরিয়েই যাচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে নিজেকে সামলে নিয়ে ও একদম চুপ হয়ে গেল। ওর ঠোঁট দুটো সরু আর ছোট, আর সেই চাপা ঠোঁটের আড়ালে যে কি এক কঠিন জেদ বা সংকল্প লুকিয়ে আছে, সেটা বাইরের কেউ টেরও পায় না। এমনকি ওর বড় বড় চোখে যে কিসের একটা ছটফটানি আছে, সেটাও কারোর নজরে পড়ে না। ওদিকে নৌকো এসে ভিড়ল পোনাঘাটে। ঘাটে তো আর তিল ধারণের জায়গা নেই, চারিদিকে প্রচণ্ড ভিড়। দূর দূরান্ত থেকে ভারীরা এসেছে বাঁকের দুপাশে মাটির হাঁড়ি ঝুলিয়ে। তারা পোনার চারা নিয়ে যাবে। সেই ভিড়ের মধ্যেই নদীর পাড়ের কাদার ওপর সব দোকান বসে গেছে। কেউ পান বিড়ি বিক্রি করছে, কেউ আবার তেলে ভাজা চপ ফুলুরি নিয়ে বসেছে। এরই মধ্যে সরকারি লোকেরা ঘুরে বেড়াচ্ছে খাজনা বা পাওনা আদায় করবার জন্য। আর দালালদের তো বিরাম নেই, তারা সমানে হাঁকডাক করে খদ্দের ধরছে। নৌকো লাগাবার একটুও ফাঁকা জায়গা নেই ঘাটে, কিন্তু তার মধ্যেই মুকুন্দ দাসের খাতির আলাদা। তার খাস নৌকোটা ঠিক একটু জায়গা করে নোঙর ফেলল। মুকুন্দ তো আর যে সে লোক নয়, বেশ প্রভাবশালী। বর্ষার এই কয়েক মাস এই পথে তার অন্তত ৬-৬টা পোনার নৌকো যাতায়াত করে। নৌকো থামতেই মাঝিরা তাড়াতাড়ি খোলের ভেতর জমে থাকা জল সেঁচতে শুরু করল। ওদিকে লক্ষণ তার কুন কেটা, মানে মাছ মাপার পাত্রটা ভালো করে পরখ করে দেখছে। মাছ মেপে দেওয়ার সময় কৌশলে পাত্রে কিছুটা জল রেখে দেয় সে, যাতে ওজনে কারচুপি করা যায়। বহুদিন ধরে এই হাত সাফাইয়ের অভ্যেসে সে এখন একেবারে ওস্তাদ হয়ে উঠেছে। সব দেখে শুনে মুকুন্দ দাস নৌকো থেকে জলে নেমে ডাঙায় উঠল। তারপর হঠাৎ পেছন দিকে নজর পড়তেই রতনকে কড়া গলায় ধমক দিয়ে উঠল। কি হলো? তুই নামলি যে বড়? না মানে। আচ্ছা বেশ, শোন, কোথাও যাসনি জানো? হ্যাঁ, ওই যে ওই কদম গাছটা, ওটার তলায় দাঁড়াগে যা যা। আচ্ছা বাবা। রতন ঠিক সেটাই করল। কদম গাছটা থেকে থোকা থোকা কত ফুল মাটিতে ঝরে পড়েছিল, কিন্তু চারিদিকে তো কাদা, তাই লোকজনের হাঁটা চলার সময় তাদের পায়ের চাপে ফুলের ওই রেণুগুলো একদম থেঁতলে গিয়ে নোংরা হয়ে গেছে। পোনা মাছ আর গাছের চারার হাটে কদম ফুলের কথা আর কে ভাবে? রতনের চারপাশে তখন লোকজনের ভীষণ শোরগোল আর হট্টগোল চলছে। রতন অবশ্য বেশিক্ষণ ওই কদমতলায় দাঁড়িয়ে থাকলো না। আসার সময় সারা পথ সে নিজের মনের কথা মনের মধ্যেই লুকিয়ে রেখেছিল। শুধু একবার সাহস করে মুখ ফুটে লক্ষণকে চুপি চুপি আড়ালে ডেকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা লক্ষণ কাকা, পোনাঘাটের কাছেই উল্টো ডিঙি না? দূর পাগলা, উল্টো ডিঙি কি সেটা? সে হলো কত দূর। ও কেন রে, উল্টো ডিঙির খোঁজ কেন? উল্টো ডিঙির নাম তুই শুনলি কোথা? না না, এমনি। এই বল, আরে বল না। না। কি হলো, বলবি না? রতন কিন্তু তারপর থেকে একদম মুখে কুলু পাঁটল। ওর মনে যে কি চলছে সেটা বের করার সাধ্য কারণ নেই। কদমতলায় দাঁড়িয়ে ও উৎসুক চোখে চারপাশটা একবার দেখে নিল। বাবা তখন নিজের কাজে ভীষণ ব্যস্ত। সেই ফাঁকে রতন চুপি চুপি রাস্তায় বেরিয়ে পড়ল। কাউকে যে কিছু জিজ্ঞেস করবে
সেই সাহসটুকু ওর নেই। তাই যেদিকে চোখ যায় সেদিকেই হাঁটতে শুরু করলো। এই বিশাল শহরে কত মানুষ কত কিছুর খোঁজে আসে, কেউ টাকার জন্য, কেউ নামের নেশায়, কেউ বা পুরনো সব কষ্ট ভুলে থাকতে চায়। কিন্তু রতনের মতো এই অসহায় ছেলেটা এখানে কি খুঁজছে? এই মানুষের জঙ্গলে ও নিজের মনের মতো কাউকে বা কিছু একটা খুঁজে পাবে বলে আশা করছে। ওর সাহস তো কম নয়। হাঁটতে হাঁটতে রতন অনেকটা দূরে চলে গেল। তারপর হঠাৎ একসময় ওর মনে হলো, আদেও আমি ঠিক যাচ্ছি তো? কোথায় আমি আছি বুঝতেই তো পারছি না। কাউকে একটা জিজ্ঞাসা করলে হয়। ওই তো ওই লোকটা যাচ্ছে, ওই লোকটাকেই জিজ্ঞাসা করি। কাকু, ও কাকু! কে? হ্যাঁ, বলো বলো। বলছি যে উল্টো ডিঙিটা কোন দিকে বলতে পারো? উল্টো ডিঙি? এ তো অন্যদিকে এসেছো ভাই। উল্টো ডিঙি তো ওই দিকে, আর সে তো অনেক দূর। অনেক দূর? আচ্ছা, আমি চলি। বলছি, তুমি একলা যাচ্ছ অত দূর? তোমার সঙ্গে কেউ নেই? না। এই বাড়ি থেকে পালিয়ে যাচ্ছ না তো? উল্টো ডিঙিতে কার কাছে যাচ্ছ? সেখানে আমার দিদি থাকে। তারপর তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। লোকটা যদি আরো কিছু জিজ্ঞেস করে, যদি ধরে নিয়ে যায় তার বাবার কাছে। তবে রতন মিথ্যে বলেনি, সে তার দিদির খোঁজেই এসেছে। হাঁটতে হাঁটতে আপন মনে সে বলল, বাবা বলেছিল বটে শহরটা মস্ত বড়, তা বলে এত বড়, এত মানুষ, এত ভিড়। এখানে তো মানুষ নিজেকেই হারিয়ে ফেলে। আমি তো ভাবতাম শহর মানেই আমার দিদি। বাড়িতে থাকতে মনে হতো একবার এই কলকাতায় পা রাখতে পারলেই বুঝি দিদির দেখা পেয়ে যাব। ওই আকাশ ছোঁয়া বাড়িগুলো আর এই ধোঁয়ায় ঢাকা রাস্তাগুলো কি আমায় দেখে হাসছে? সবাই যেন বলছে, ওরে পাগল ছেলে, এই অতল সমুদ্রে তুই তোর দিদিকে খুঁজবি কি করে? আমাকে নিয়ে ওরা ঠাট্টা করছে, তাই না? হাসুক, যে যত খুশি হাসুক, আমি একদম ভয় পাবো না। আমার মন বলছে দিদি এখানেই কোথাও আছে, এই শহরের কোনো একটা গলিতে, কোনো একটা ঘরে হয়তো আমার জন্যই পথ চেয়ে বসে আছে। লোকে বলে এই শহরে নাকি মানুষ নিজের আত্মাকেই হারিয়ে ফেলে। কিন্তু আমি জানি, আমি আমার দিদিকে ঠিক খুঁজে বার করবই করব। দিদিকে না নিয়ে আমি কিছুতেই ফিরছি না। একটা ছোট বাচ্চার বিশ্বাসের কি কোনো শেষ আছে? সে মনে মনে ঠিক বিশ্বাস করে নিয়েছে যে সে দিদিকে খুঁজে পাবেই। তবে সে এটাও খুব ভালো করে জানে যে দিদিকে খুঁজতে বেরোনোর কথা আর কাউকে বলা যাবে না, কারণ সে দেখেছে যে বাড়িতে তার দিদির নাম নেওয়া পর্যন্ত বারণ। সে বুঝতে পেরেছে যে সবাই দিদির ওপর রেগে আছে বা কোনো কারণে দিদির কথা বলা বন্ধ করে দিয়েছে। তাই তো সে সারাটা পথ নিজের মনের কথা মনের মধ্যেই চেপে রেখে এসেছে, কাউকে কিচ্ছুটি জানতে দেয়নি। একদম একা একা বাড়ি থেকে বেরিয়ে পড়েছে তার হারিয়ে যাওয়া দিদিকে খুঁজে বের করবার জন্য। উল্টো ডিঙির পথে যেতে যেতে নিজেকে শক্ত করে সে। দিদিকে খুঁজে বের করতেই হবে। দিদি ছাড়া যে আমার একটুও ভালো লাগে না। এই যে এত বড় শহর, এত আলো, দিদি পাশে না থাকলে এসব দিয়ে আমি কি করব? ছোটবেলা থেকে তো মাকে কোনোদিন দেখিইনি। মায়ের মুখটা কেমন তাও তো জানি না। আমার কাছে দিদিই ছিল সব। দিদির হাত ধরেই তো বড় হলাম আমি। দিদিই তো আমায় খাইয়ে দিত, আঁচল দিয়ে মুখ মুছিয়ে দিত, মায়ের হাত থেকেও বাঁচাতো। আমার কাছে দিদিই ছিল মা, আবার খেলার সঙ্গীও।
এই এত বড় শহরে দিদি নিশ্চয়ই কোথাও আছে। আমি জানি দিদিও আমাকে খুঁজছে। দিদিকে না পাওয়া পর্যন্ত আর কিচ্ছু ভালো লাগছে না। না না, বাঁচালেই। রতনের দিদির বিয়ে হয়েছিল পাশের গ্রামে, কাছাকাছি দুটো গ্রাম। বিয়ের পর দিদি যখন শ্বশুরবাড়িতে থাকত, রতন যখন তখন পালিয়ে গিয়ে হাজির হতো দিদির কাছে। দিদির বিয়ের পরেও তাদের ভাই বোনের কোনো দিন ছাড়াছাড়ি হয়নি। তবে দিদির কাছ থেকে তাকে নিয়ে আসাও সহজ ছিল না। দিদি যেখানে দিনের পর দিন থাকতে পারে, সেখানে সে যে কেন বেশি দিন থাকতে পারবে না, সেটা যে কেন দোষের হতো, তা সে কোনোদিনও বুঝতে পারেনি। তারপর কি হলো কে জানে। রতনের চেনা জগৎটা হঠাৎ একটা দুপুরবেলাতেই ওলটপালট হয়ে গেল একেবারে। মা মারা যাওয়ার পর দিদি তার সব ছিল। সেই দিদির শ্বশুর বাড়ি থেকে একদল লোক এসে রতনদের উঠোনটায় ভিড় জমালো। গ্রাম ভেঙে মানুষ এলো তামাশা দেখতে, সাথে এলো থানার চৌকিদার। রতন অবাক হয়ে সেদিন দেখেছে তাদের শান্ত ঘরটা কেমন করে যেন এক রণক্ষেত্র হয়ে উঠেছিল। আরে ভাই, কাণ্ডটা তো ছোটখাটো নয়। মুকুন্দর মেয়ের শ্বশুর বাড়ির লোক বলছে ঘরের বউ নাকি উধাও। এই থানা পুলিশ পর্যন্ত গড়িয়েছে যখন, তখন আর কি চাপা থাকে? ঘরের লক্ষ্মী এভাবে মাঝরাতে নিরুদ্দেশ হয় কি করে? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। কলঙ্ক কি আর সহজে মোছে? আমরা তো আর কোনো কমতি রাখিনি মুকুন্দবাবু, কিন্তু আপনাদের মেয়ের মন কোথায় ছিল তারা আমরা কি জানি। মাঝরাতে দরজা খোলা, বিছানা খালি। ওরে বাবা, আমার মা অমন মেয়ে নয়। মা নেই ওর। আমি তোকে মানুষ করেছি। ও তো সোনার টুকরো মেয়ে। আপনাদের কি মনে হয় আমরা ইচ্ছে করে তাকে তাড়িয়েছি? শুনুন শুনুন, লোক হাসাতে আমাদের বয়ে গিয়েছে। তোমরা কি একবারও খুঁজে দেখলে না? মুকুন্দবাবু, কান্নাকাটি পরে হবে, এখন আসল কথা বলুন। মেয়েকে আপনি খুঁজবেন তো নাকি? দেখি দেখি, একটু যেতে দাও না গো আমাকে। বাবা, ও বাবা, তোমরা এখানে দাঁড়িয়ে শুধু কথা বলছো কেন? দিদি একা কোথায় গেছে? তোমরা যাচ্ছ না কেন ওকে আনতে? রতন, বাবা তুই ভেতরে যা বাবা, এটা বড়দের কথা, এখানে তোর থাকবার দরকার নেই। যা 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 বাবা, ভেতরে যা যা। কেন থাকবো না? দিদি তো একা একা কোথাও যায় না। অন্ধকার হলে ওর তো বড্ড ভয় করে। ও বাবা, দিদি কোথায় গেল বলো না, বলো না। মনে হয় ওরা শহরে পালিয়ে গেছে। সেখানে একবার হারিয়ে গেলে আর পাওয়া যায় না। কেন পাওয়া যাবে না? তোমরা সবাই গেলে ঠিক পাওয়া যাবে। দিদি কি আমাদের ডাকছে না? ও বাবা, দিদি না থাকলে আমাকে কে খাইয়ে দেবে? কে মারের হাত থেকে বাঁচাবে? দিদি তো আমার মার মতো। মা নেই বলে দিদি তো আমায় বুকে আগলে রাখতো। তোমরা যাও না বাবা, দিদিকে নিয়ে আসো না। আরে ওর কথা ছাড়ুন, ও তো কচি ছেলে। আপনাদের মেয়ে কোথায় গেছে তা কেউ জানে না। মহানগরের ভিড়ে সে কি আর ফেরার রাস্তা চেনে? রতন ফ্যাল ফ্যাল করে সবার মুখের দিকে তাকাচ্ছিল। বড়রা সবাই এমন পাথরের মূর্তির মতো কেন দাঁড়িয়ে আছে সেটাও কিছুতেই বুঝতে পারছিল না। যেখানে ওর দিদিকে কেউ ধরে নিয়ে গেছে, এমন কথা শোনার পর তো সবার চিৎকার করে ছুটোছুটি করবার কথা, দিদিকে খুঁজতে বেরোনোর কথা, কিন্তু সবাই চুপ। রতন ভাবছিল ওই মহানগর, যার কথা সে এতদিন রূপকথার মতো শুনে এসেছে, সেই শহরটাই কি তবে তার দিদিকে গিলে ফেলল? দিদি কি এখন কাঁদছে? ওই লোকগুলো দিদিকে কেন ধরে নিয়ে গেল?
বাবা কেন শুধু শুধু কাঁদছে? আমি তো জানতাম কেউ কিছু বললে দিদিকে বাবা লাঠি নিয়ে তাড়া করত। আজ বাবা কেন চুপ করে আছে? কিছুদিন কাটল। রতন তারপর একদিন জানতে পারল যে তার দিদিকে ঠিক কোথায় ধরে নিয়ে যাওয়া হয়েছে সেটা আসলে কেউই জানে না। কিন্তু রতনের ছোট্ট মনে একটা বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। যদি ধরে নিয়েই গিয়ে থাকে, তবে দিদিকে কেউ ছাড়িয়ে আনছে না কেন? শহর কি তার দিদির চেয়েও বড়? শেষেও ঠিক করলো আর কারোর ভরসায় নয়, ও নিজেই ওর দিদিকে খুঁজে নিয়ে আসবে। ঠিক আছে, কেউ যদি না চায় আমি যাব। যারা দিদিকে লুকিয়ে রেখেছে তাদের হাত থেকে আমি দিদিকে ঠিক ছাড়িয়ে আনবো। দিদি তো আমার মা, দিদিকে না পেলে আমি বাঁচবো কেমন করে? কে জানে কারা নিয়ে গেছে দিদিকে ধরে। তারা হয়তো দিদিকে মারছে, তারা হয়তো খেতেও দিচ্ছে না। দিদি হয়তো আমাকে দেখবার জন্য কাঁদছে। কি হলো? কি হলো রতন, কাঁদছো কেন? দিদি যে আসছে না বাবা। আহা, আসবে বল কি বাবা, আসবে। শ্বশুর বাড়ি থেকে কি রোজ রোজ আসতে পারে? রতন বেচারা কিছুতেই বুঝতে পারছিল না যে তার বাবা কেন সবটা তার কাছে লুকিয়ে রাখছিলেন। আর এই লুকো ছাপা দেখে রতনের মনের ভেতরটা ভয়ে ঢিপ ঢিপ করছিল। সে ভাবছিল, দিদির কি এমন হয়েছে যে তাকে বলা হচ্ছে না? ঠিক তখনই একদিন সে একটা খবর পেল। শুনল যে তার দিদিকে নাকি পাওয়া গেছে। দারোগা সাহেব নিজে পুলিশ নিয়ে অনেক দূরে কোনো এক দেশ থেকে দিদিকে খুঁজে বের করেছেন। দিদি উদ্ধার হয়েছে, এই খবরটা শোনা মাত্র রতনের আনন্দের আর সীমা রইল না। তার ছোট্ট মনটা খুশিতে নেচে উঠল। সে ভাবল, যাক, এতদিন পর তাহলে দিদি এবার বাড়িতে ফিরছে। কিন্তু দিন যায়, রাত যায়, দিদির আর দেখা নেই। রতন একদিন দুদিন ব্যাকুল হয়ে দিদির অপেক্ষায় পথ চেয়ে বসে থাকে, কিন্তু দিদি আসে না। রতন কিছুতেই মাথায় ঢোকাতে পারছিল না যে দিদিকে পাওয়াই যদি গিয়ে থাকে তবে সে কেন আসছে না। ধীরে ধীরে রতনের সেই আনন্দ অভিমানে বদলে গেল। তার দিদির ওপর খুব রাগ হতে লাগলো। সে ভাবল, দিদি কি একবারও ভাবছে না যে কতদিন রতন তাকে দেখেনি? দিদি কি নিজে নিজে চলে আসতে পারে না? শুধু দিদি কেন, বাবার ওপরও তার খুব রাগ হলো। বাবা কেন দিদিকে নিয়ে আসছে না? বাড়ির সবার ওপর রেগে গিয়ে শেষে রতনের ভীষণ মন খারাপ হয়ে গেল। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে ভাবল, দিদি হয়তো চুপি চুপি তার শ্বশুর বাড়ি চলে গিয়েছে। যেমন ভাবা তেমন কাজ। একদিন সকালে সে সোজা দিদি শ্বশুর বাড়িতে গিয়ে হাজির হলো। কিন্তু সেখানে গিয়ে তো সে অবাক। দিদি তো সেখানে নেই। উল্টে সেখানে তাকে দেখে কেউ ভালো করে কথাই বলল না। এমনকি দাদাবাবু, মানে তার দিদির বর, তাকে দেখতে পেলেন ঠিকই, কিন্তু দূর থেকেই দেখেও না দেখার ভান করে চলে গেলেন। এত বড় একটা অপমান আর দিদিকে না পাওয়ার দুঃখ নিয়ে রতন সেদিন কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরেই সে সোজাসুজি বাবার কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়ল। চোখের জল মুছতে মুছতে সে বাবার কাছে এমন এক আবদার করে বসল, যা শুনে যে কারো মন খারাপ হয়ে যাবে। দিদিকে আনছো না কেন বাবা? আবার সেই কথা! তোকে বলেছি না যে ওর নাম আর এ বাড়িতে নিবি না। খবরদার, খবরদার রতন। আর যদি একটা শব্দ শুনি তবে একদম পিঠের ছাল তুলে দেব। চুপ করে নিজের কাজ কর, যা। মুকুন্দর ওই চড়া গলা আর কড়া ধমক শুনে বেচারা রতনের বুকটা
ভয় দুরুদুরু করে উঠেছিল। সেই যে সে ভয় পেল, তারপর থেকে সময় যেন আর কাটতেই চায় না। দিন যায়, মাস ঘুরে যায়, কিন্তু দিদি আর ফেরে না। এদিকে গ্রামের লোকের মুখে মুখে কত কথা, তারা আড়ালে আবডালে কানাকানি করে বেড়ায়। কেউ বলে দিদি নাকি আর কোনোদিনও ফিরবে না, আবার কেউ কেউ বলে দিদি নাকি কোথাও হারিয়ে গেছে। রতন শুধু পথ চেয়ে বসে থাকে, কিন্তু দিদির আর দেখা মেলে না। বাবা রতন, মুকুন্দ ঠিকই করেছে রে। যে মেয়ে একবার ঘরের বাইরে পা বাড়ায়, সে কি আর এই ভিটে পা রাখার সাহস পায়? ওরে পাগল ছেলে, ওসব আশা ছেড়ে দে। তোর দিদি এখন অন্য জগতের মানুষ, মায়ার বাঁধন ছিঁড়ে গেছে। তোমরা কেউ কিচ্ছু বোঝো না। তোমরা কেউ ওকে ডাকতেও চাওনি, আদর করে ফিরিয়েও আনোনি। তাই তো দিদি জেদ করে বসে আছে। আমি যদি জানতাম দিদি কোথায় আছে, আমি ঠিক নিয়ে আসতাম দিদিকে। কিন্তু রতন কেমন করে জানবে যে তার দিদি কোথায় আছে? বাড়ির কেউ তো তাকে দিদির কথা একবারও বলে না। আসলে দিদির নাম নেওয়াই যে ওই বাড়িতে মানা। দিদির কথা বলা যেন এক মস্ত অপরাধ। তাই সারাটা দিন সে চুপ করেই থাকে। আর রাত হলে, যখন চারপাশ নিঝুম হয়ে যায়, তখন সে অন্ধকারে একা একা দিদির জন্য ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে। মনে মনে দিদির ওপরেও ভারী অভিমান হয় তার। সে ভাবে দিদি তাকে এভাবে ভুলে আছে কি করে। দিদির ওপর রাগ করে সে মনে মনে কত ঝগড়া করে। দিদি ঠিক কোথায় থাকে তা সে সত্যিই জানে না। কিন্তু আমরা যা ভাবি, শিশুদের মন তার চেয়ে অনেক বেশি সজাগ আর ধারালো হয়। বড়রা হয়তো টেরও পায় না, কিন্তু বাচ্চারা অনেক কিছুই শুনতে পায়, অনেক কিছুই বুঝে ফেলে। এভাবেই সকলের অজান্তে রতন কোথা থেকে যেন শুনে ফেলে যে তার দিদি নাকি কোনো এক শহরে থাকে। তার কাছে সেই শহরটা রূপকথার গল্পের চেয়েও বেশি অদ্ভুত আর মায়াবী। কার মুখে যেন সে একদিন শুনেছিল উল্টো ডিঙি নামটা। ব্যাস ওইটুকুই তার সম্বল। তাই তো সে দিদির খোঁজে এই বিশাল মহানগরে চলে এসেছে। হেঁটে হেঁটে এবার সে চলেছে দিদিকে খুঁজে বের করতে। তার মনে এক গভীর আর অটল বিশ্বাস, একবার যদি সে দিদির সামনে গিয়ে দাঁড়াতে পারে, দিদি কি আর তাকে ছেড়ে থাকতে পারবে? দিদি নিশ্চয়ই আবার তার কাছে ফিরে আসবে। দুপুর গড়িয়ে তখন বিকেল নামছে। আষাঢ় মাস, তাই আকাশে মেঘের ঘনঘটা। রোদের দেখা নেই বলে ঠিক কটা বাজল সেটা বোঝার উপায় নেই। এমন সময় একটি মেটে বাড়ি, যার চালটা সুন্দর করে গোলায় ছাওয়া, সেই বাড়ির দরজায় এসে দাঁড়ালো রতন। রতনের মুখ শুকিয়ে গেছে, চেহারায় রাজ্যের ক্লান্তি আর কাতরতা। সে যে অনেক পথ হেঁটেছে তা তাকে দেখলেই বোঝা যায়। তবে সে একা আসেনি, একটি মেয়ে তাকে রাস্তা থেকে সঙ্গে করে নিয়ে এসেছে। রতন অনেক ঘুরেছে, অনেক মানুষকে পথ জিজ্ঞেস করেছে। শেষে এই বাড়ির সন্ধান সে পেয়েছে। আসলে ভালোবাসার টান থাকলে মানুষ অসাধ্য সাধন করতে পারে। রতনও পেরেছে। একটু আগে যখন সে হয়রান হয়ে হন্যে হয়ে দিদিকে খুঁজছিল, তখন দূরে একটি মেয়েকে দেখতে পায় সে। তাকে দেখেই বুক ভরা আশা আর উৎসাহ নিয়ে রতন চিৎকার করে ডাক দেয়, দিদি! মেয়েটি পিছন ফিরে তাকাতেই রতন তাকে দেখে একেবারে দমে গেল। কারণ এ তো তার দিদি নয়। নিজের ভুল বুঝতে পেরে সে খুব লজ্জা পেল এবং গুটি গুটি পায়ে অন্যদিকে চলে যাওয়ার চেষ্টা করতেই মেয়েটি রতনের কাছে এগিয়ে এসে তাকে জিজ্ঞেস করল, এই,
কাকে খুঁজছো ভাই? দিদিকে। দিদি? দিদির নাম কি? চপলা। চপলা? তোমার দিদির বাড়ি বুঝি তুমি চেনো না? না। ও, চলো চলো, আমি দেখিয়ে দিচ্ছি। এসো এসো আমার সঙ্গে। হ্যাঁ, চলো চলো। ও চপলা, তোকে কে খুঁজতে এসেছে দেখে যা। উফ ভগবান, এখন আবার কে এলো? আরে দেখেই যা না একবার। কে? চপলা দরজার কাছে এসে হঠাৎই থমকে দাঁড়িয়ে পড়ল। ওদিকে দিদিকে দেখে রতনের মুখ দিয়েও কোনো কথা বেরোলো না। দিদিকে দেখে সে এতটাই অবাক হয়েছে যে তাকে চিনতেই যেন রতনের কষ্ট হচ্ছে। তার মনে হলো দিদি যেন আগের চেয়ে অনেক বদলে গেছে, কেমন যেন অন্যরকম হয়ে গেছে। তারা দুজনেই বেশ কিছুক্ষণ চুপচাপ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। এই দৃশ্য দেখে যে মেয়েটি রতনকে সাথে করে নিয়ে এসেছিল তার মনে খটকা লাগলো এবং সে মনের মধ্যে কিছুটা সন্দেহ নিয়ে বলে উঠল, তোর নাম করে খুঁজছিল, তাই তোর ভাই ভেবে বাড়ি দেখাতে নিয়ে এলাম। হ্যাঁ রে, এ তোর ভাই নয়? রতন। দিদি, দিদি। রতন, তুই একা এসেছিস? হ্যাঁ। আমার সোনা ভাই, কতদিন হলো তোকে দেখিনি। কেমন আছিস ভাই? তুমি কেমন আছো দিদি? তোমায় কতদিন দেখি না। আয়, বড্ড রোগা হয়ে গেছিস। আয় আয় আমার সাথে, ভেতরে আয় আয়। রতন বুঝতে পারছিল যে তার দিদি নিজের কান্না চেপে রাখার আপ্রাণ চেষ্টা করছে। তাই সে আর কোনো কথা না বাড়িয়ে দিদির বুকে মুখ গুঁজে চুপটি করে পড়ে থাকল। এই এত বড় শহরের রাস্তাঘাটে শুধু ধুলোবালি, আকাশে সারাক্ষণ ধোঁয়া উড়ছে, আর বাতাসে যেন বিষ মিশে আছে। এখানে মানুষের মনের আশাও মাঝে মাঝে পূরণ হয়। মনের কোণে যা পাওয়ার ইচ্ছে জাগে, চোখের সামনে কখনো কখনো তার দেখা মেলে। কিন্তু মুশকিল হলো অনেক দিনের কাঙ্ক্ষিত কোনো জিনিস হাতে পাওয়ার পরও কেন জানি সেটা ঠিক মনের মতো লাগে না, আর একটু বিষাদ লাগে। চপলা রতনকে সঙ্গে নিয়ে ঘরের ভেতর ঢুকল। সেই ঘরটা দেখে তো রতনের চক্ষু চড়ক গাছ। একটা মাটির ঘরও যে এত সুন্দর করে সাজিয়ে রাখা যায়, সেখানে যে এত চমৎকার সব জিনিস থাকতে পারে, এটা রতনের ধারণার বাইরে ছিল। এত সব ইলাহি কাণ্ড দেখে অবাক হয়ে সে জিজ্ঞেস করল, এসব সব তোমার দিদি? হ্যাঁ ভাই। তোমায় কিন্তু বাড়ি যেতেই হবে দিদি, তোমাকে যেতেই হবে। আচ্ছা বেশ, তো যাব যাব। নে তো, এখন তুই একটু জিরিয়ে নে, কেমন? জিরিয়ে নিয়েই যেতে হবে, কিন্তু আমাদের নৌকো কাল সকালেই ছাড়বে কিনা, তোমাকে কিন্তু যেতেই হবে। আচ্ছা বাবা, আচ্ছা, তুই আগে একটু জিরিয়ে নে দেখি। একটু জিরিয়ে নিয়েই যাবে তো দিদি? আচ্ছা, এত সব জিনিস কেমন করে নেব বলো তো দিদি? একটা গরুর গাড়ি ডেকে তুলে নেব? আমার যে যাবার উপায় নেই ভাই। কেন? কেন যাবার উপায় নেই তোমার? ও বুঝেছি, বাবার জন্য, তাই না? বাবা খুব রেগে আছে তোমার ওপর। জানি। ভয় নেই দিদি, আমি তো আছি। চলো না গো, বাবাকে ঠিক বুঝিয়ে সুঝিয়ে দেব, তাহলে বাবা আর রাগ করবে না। সব কিছু কি আর এত সহজ রে পাগল? কেন সহজ নয়? আমি জানি বাবা খুব রাগী, কিন্তু পায়ে ধরে বায়না করলে বাবা ঠিক ক্ষমা করে দেবে। না রে ভাই, বাবা আমায় আর ক্ষমা করবে না।
সে পা ধরে গড়াগড়ি দিলেও করবে না। কেন? সেটা কি করে হয়? আমিই তো বাবাকে বলে কান্নাকাটি করে তারপর এই শহরে আসতে পারলাম, আর তোমার কথা শুনবে না? কারণ তুই ছোট। বড়দের দোষ অনেক বড় বড় হয় রে। বড়দের ক্ষমা করা খুব কঠিন। আমি আমি যেতে পারবো না রে ভাই। তুমি যতক্ষণ না যাচ্ছ তাহলে আমিও যাব না দিদি। উমা, সে কি? তাহলে থাকবি কোথায়? বারে, কেন? তোমার কাছে থাকবো। রতন হেসে কথাটা বলল, কিন্তু চপলার মুখ যে আরো ম্লান হয়ে যায় তা রতন দেখতে পায় না। তারপর খেয়ে দিয়ে সারা বিকেল দুই ভাই বোনের গল্প হয়। কত কথাই তাদের আছে বলবার, জিজ্ঞেস করবার। কিন্তু সন্ধে যত এগিয়ে আসে ততই চপলা কেমন অস্থির হয়ে ওঠে। বলছি, তুই যে চলে এলি একলা, বাবা হয়তো খুব ভাবছে। বল। সে ভাবুক গে, বাবা তোমায়ও ভালোবাসে না, আমায়ও ভালোবাসে না, বাবা তাই পচা। ছি রতন, ওভাবে বলতে নেই। আচ্ছা, এখান থেকে নড়ালের পোল অনেকখানি পথ, তাই না রতন? ওরে বাবা, সে তো অনেক দূর। আমি তো একা একা এসেছি এতটা। তুই অনেক বড় হয়ে গেছিস, তাই না রতন? বলছো? শোন, তুই এক কাজ কর। কি? পয়সা নিয়ে তুই ট্রামে করে না হয় বাসে যেতে পারবি না? বারে, আমি কি যাচ্ছি নাকি? আমি তো এখানে থাকবো। এখানে যে তোর থাকতে নেই ভাই, থাকতে নেই। রতন কিছুই বুঝতে পারে না, কিন্তু এবার তার অত্যন্ত অভিমান হয়। দিদি সেখানে যেতে পারবে না, আবার এখানেও বলবে তাকে থাকতে নেই। আচ্ছা ঠিক আছে, সে চলেই যাবে। বাবার মতো সেও আর কখনো দিদির নাম করবে না। আচ্ছা, আমি চলে যাব। মেঘলা আকাশে একটু আগে থাকতেই আলো ম্লান হয়ে এসেছে। চপলা উঠে তার আলমারি থেকে 4টে টাকা বের করে রতনের হাতে গুঁজে দিয়ে বলে, এই যে, তুই এটা নে, এটা দিয়ে কিছু খাবার কিনে খাস, কেমন? 4টে টাকা মানে যে অনেকগুলো পয়সা, সে হিসেব এখন আর রতনের মাথায় ঢোকেইনি। দিদি যে তাকে এক্ষুনি চলে যেতে বলেছে, এই কথাটা শুনে সে যেন একেবারে পাথর হয়ে গেছে। কি করবে, কি বলবে, কিছুই ভেবে পায় না সে। তার বুকের ভেতরটা কান্নায় ফেটে আসছিল, কিন্তু সে আর এক মুহূর্ত ওই ঘরে দাঁড়ালো না। খুব ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে এলো। দিদির মুখের দিকে একবার তাকিয়েও দেখল না। সোজা গলি দিয়ে বড় রাস্তার দিকে হাঁটা দিল। রতন যদি দিদির দিকে তাকাতো, তাহলেও দিদির চোখ দিয়ে যে বিরামহীন জল পড়ছিল, তার আসল মানেটা হয়তো রতন বুঝতেই পারত না। বাসে করে যাস রতন, হেঁটে যাস না। দিদির কথাগুলো রতন শুনতে পেয়েছিল কিনা বোঝা মুশকিল। তবে বড় রাস্তার কাছাকাছি গিয়ে সে হঠাৎ করেই আবার ফিরে এলো। মাত্র কয়েক পা যাওয়ার মধ্যেই তার মনের ভেতর কি যে তোলপাড়া হলো কে জানে। তার মুখের চেহারাটা পুরো বদলে গেছে তখন। চপলা কিন্তু তখনও দরজায় দাঁড়িয়েছিল। রতন ওর একদম কাছে গিয়ে হঠাৎ বলে উঠল, দিদি, দিদি, বড় হয়ে আমি তোমাকে এখান থেকে ঠিক নিয়ে যাব। তখন আমি আর কারো কোনো কথা শুনবো না। কথাটা বলেই রতন এবার আর পেছনে না তাকিয়ে সোজা সামনের দিকে হাঁটতে শুরু করল। এখন আর তার মুখে কোনো দুঃখের ছাপ নেই, এমনকি তার হাঁটার ভঙ্গিটাও বদলে গেছে। তৃপ্ত, আত্মবিশ্বাসে ভরপুর। তার শরীরের সব ক্লান্তি যেন এক নিমেষেই উধাও হয়ে গেছে।
দেখতে দেখতেই সে গলির মোড়ে মিলিয়ে গেল। আর ওদিকে মহানগরের ওপর সন্ধে নেমে এলো একদম গাঢ় হয়ে, যেন সব কিছুকে ভুলিয়ে দেওয়ার জন্যই কেউ এক রাশ অন্ধকার ঢেলে দিল তার ওপর। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনলেন প্রেমেন্দ্র মিত্রের লেখা গল্প মহানগর। এই গল্পটি আমরা নিয়েছি দেশ পাবলিশিং থেকে প্রকাশিত প্রেমেন্দ্র মিত্রের শ্রেষ্ঠ গল্প সংকলনটি থেকে। প্রেমেন্দ্র মিত্র বিখ্যাত কবি, ঔপন্যাসিক, প্রবন্ধকার ও চলচ্চিত্রকার। 1904 সালে 4 সেপ্টেম্বর বারাণসীতে তিনি জন্মগ্রহণ করেন ও তার মৃত্যু হয় 1988 সালের 3রা মে। একদিকে যেমন হানাবাড়ি, চুপি চুপি হাসির মতো ছবি পরিচালনা করেছেন, অন্যদিকে তেমনই সৃষ্টি করেছেন মামাবাবু, পরাশর বর্মা, মেজকর্তার মতো চরিত্র। আমরা তাকে বিশেষভাবে চিনি শ্রী ঘনশ্যাম দাস ওরফে ঘনাদাস সৃষ্টিকর্তা রূপে। রবীন্দ্র উত্তর যুগের এই লেখক মানুষের মনের জটিল আবেগ, পুরনো স্মৃতি এবং সম্পর্কের টানাপোড়েনের এক নিখুঁত ছবি আঁকেন তার গল্পে। তেমনই একটি ছবি ফুটে উঠেছে আজকের এই গল্পটিতেও। আজকের গল্প পাঠে ঋতব্রত মুখার্জি, রতনের চরিত্রে সৃজন নাথ, মুকুন্দ সুদীপ্ত ঘোষ, চপলা প্রদীপ্তা মান্না, লক্ষণ উৎপল সরকার ও অন্যান্য চরিত্রে সায়ন্তন ঘোষ, অভিজিৎ বিশ্বাস, স্বরূপ সরকার, রামস্বরূপ গাঙ্গুলি এবং আম্রপালি ঘোষ মিত্র। নাট্যরূপ ও সামগ্রিক পরিচালনা শাওলি মজুমদার, নাট্যরূপ সহায়তায় প্রতীক মণ্ডল, পরিচালনা, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ মিশ্রণ সব্যসাচী মুখার্জি, প্রচার অলঙ্করণ অভিব্রত সরকার, গল্পের সূত্রধার ও সমগ্র পরিকল্পনায় ইন্দ্রাণী, প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি ফ্রাইডে ক্লাসিক শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchi বাংলা অথবা ডাউনলোড করুন গানা অ্যাপ। মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স।